काली जुल्फे रंग सुनहरा तेरी जवानी तौबा तौबा रे दिलरुबा 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 दिलरुबा। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা একটা রেট্রো সং, অনেক ওল্ড সং, বাট গানটা ভীষণ মনের মধ্যে সবার গেঁথে রয়েছে। তো যাই হোক, এই গানটা কেন গাইলাম, কী জন্য গাইলাম, কার উদ্দেশ্যে গাইলাম, সেটা কিন্তু আজকে আমি একদম মানে হয় ব্লগের মাঝখানে বা শেষের দিকে বলবো, ঠিক আছে? এখন আপাতত শুধু বলছি যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো সন্দীপের দুটো ভিডিও দেখলাম, আরও আশেপাশে কিছু কথাবার্তা, আমার আগে যে ভিডিও যেগুলো করেছিলাম তাতে কিছু কমেন্ট, সেই সব সমস্ত মিলিয়ে একটা মিক্স অ্যান্ড ম্যাচ একটা ধামাকেদার ভিডিও হতে চলেছে। কিন্তু তার আগে, সবার আগে হাত জোর করে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা ছাড়া পসিবল হতো না। আমরা এখন 12,000-এর একটা পরিবার, ভাবা যায় সত্যি। আমি তো জাস্ট আমার কি বলবো, আমি নিজেকে, আমি নিজের ফিলিংসে আমি এক্সপ্রেস করতে পারছি না। আমি ভীষণ একটা ইমোশনাল মানুষ, বেশি কিছু বললে কেঁদে ফেলতে পারি। তাই জন্য শুধুমাত্র আপনাদের কাছে হাত জোর করে, মাথা নিচু করে শুধুমাত্র ভালোবাসা, আর আপনাদের প্রতি আমার যে অগাধ ভালোবাসা আর কৃতজ্ঞতা বলতে পারেন, সেটা সেই সমস্ত কিছু আমি আগে আপনাদের প্রতি জ্ঞাপন করলাম। তো এরকম আরও অনেক মাইলস্টোন পার করতে হবে। আমি জানি সবার আমার প্রতি আশা বেড়ে যাচ্ছে, আর আমারও কিন্তু বেড়ে যাচ্ছে আশা আপনাদের প্রতি, যে আপনারা এরকমভাবেই আমাকে মানে শক্ত হাতে ধরে থাকবেন। আমার হাতটা যদি ভুল হয়ে যায় আমাকে গাইড করে দেবেন, ঠিক আছে? চলুন তো চলে আসি। সন্দীপের ভিডিও তো দেখেছি, কিন্তু আসলে অন্যান্য সব ভিডিও নিয়ে বলতে বলতে সন্দীপের ভিডিওর মধ্যে থেকে যেগুলো বলা সেগুলো বলা হয়নি। সবার আগে বলি যে রংটা খুব ভালো হয়েছে, কিন্তু ওটা গ্রেইশ ব্লু, মানে গ্রে কালার, তার মধ্যে ব্লু এর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে তোমার ব্লু লাগছে, বাট কালারটা ভালো। ওটার মধ্যে যখন তার উপর বর্ডার পড়বে তখন আশা করছি ভালোই লাগবে। তো ওই রংটার সম্পর্কে আরেকটা জিনিস, ওই যে ভিডিওটা দেখেছিলাম যে তোমার লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও, তার মধ্যে কুল মাখাটা, সত্যি কথা বলতে মানে এরকমভাবে মানে মানুষকে জাস্ট টর্চার করা এটাকে বলে, ঠিক আছে? আমি দেখছিলাম আর দেখে এরকম করছিলাম। কৃষাণু অ্যাজ ইউজুয়াল খুব ভালো। তো ওই ব্লগটা খুবই ভালো ছিল। আমি শুধু ভাবছি যে এত একটা পজিটিভিটি ভরা ব্লগ, সেখানে মানুষের আনাগোনা কম। মানুষ সত্যি কি নেগেটিভিটির দিকেই বেশি দৌড়ে চলে যায়? নেগেটিভিটিটা কি মানে ওটা তো পুরোপুরি একটা ম্যাগনেট হয়ে গেছে। নেগেটিভ যারা কথাবার্তা বলে তাদের তো চারপাশে মনে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেখানে সবাই চুম্বকের আকর্ষণের মতো ছুঁয়ে যায়, না ইচ্ছা থাকলেও তারা যাচ্ছে। তো যাই হোক, এটা তো কারুকে বলে কয়ে কোনোভাবে হবে না। যতদিন না মানুষ নিজে বুঝতে পারছে, মানুষ নিজে রিয়েলাইজ করতে পারছে, ততদিন এটা কিচ্ছু করা যাবে না। যেরকমভাবে চলছে সেরকম চলতে হবে। আমাদের একটাই কাজ করে যেতে হবে, আমাদের ভালো কাজ আমাদের করে যেতে হবে, কারণ সব কিছুরই কিন্তু একটা এন্ড থাকে। তো এই জিনিসটারও, এই নেগেটিভিটি দেখারও মানুষের এন্ড কিন্তু আমার মনে হয় খুব শীঘ্রই ঘনিয়ে এসছে। কারণ প্রচুর মানুষ দেখছি সেই বিষয়ে কথা বলছে, কিন্তু কথা যে পরিমাণে বলা হচ্ছে, কিন্তু যখন আমরা ভিউজ গিয়ে দেখতে যাই, ভালো ভালো চ্যানেলের ভিউজের সাথে আর এইসব চ্যানেলের ভিউজের যখন আমরা তুলনামূলক মানে দেখি না, তখন দেখি যে ওই নেগেটিভিটিতেই তারই জয় হচ্ছে। পজিটিভিটি, ভালো জিনিস, ভালো কিছু মানুষের মধ্যে, সমাজের মধ্যে ভালো কিছু ছড়িয়ে দেওয়ার ব্যাপার, সেগুলো লোকে অ্যাকচুয়ালি দেখছে না। তো যাই হোক, যেটাই হোক, আশা করছি, মনের মধ্যে আশা রয়েছে ভালো কিছু হবে। তো তারপরের ব্লগটা দেখলাম, যেটা কিনা হচ্ছে কি ওদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো এই লক্ষ্মী পুজো নিয়ে কালকে অনেকে আমরা আলোচনা করেছি, কারণ মানে কালকে যে মাঘী পূর্ণিমা ছিল, আর হচ্ছে গিয়ে তোমার তারপরের দিন মনে হয় ভীম একাদশী না জয়া একাদশী, এই দুটো নিয়ে একটা মতভেদ আছে। তো লক্ষ্মী পুজো যে কোনো পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো করা যায়। এমনিতে তো নিত্য পুজো হয় মা লক্ষ্মীর প্রত্যেকটা বাড়িতে, কিন্তু যখন পূর্ণিমাটা পড়ে, পূর্ণিমা যেদিন হয় সেদিন স্পেশাল করে
লক্ষ্মী পুজো হয়। আরও ভালো যোগ হচ্ছে পূর্ণিমা তার সাথে বৃহস্পতিবার, এই দুটো যখন একসাথে হয় সেই যোগটা খুব আরও ভালো। সেই দিন উপোস করে পুজো দেওয়ার অনেক ভালো সুফল পাওয়া যায়। সেটা কিন্তু আমরা লক্ষ্মীর পাঁচালিতেই কিন্তু পড়েছি, তাই না? গুরুবারে যদি হয় পূর্ণিমা উদয়, উপবাস থাকে যে বা আমারে পুজোয় সকল বাসনা তার করি যে পূরণ, চঞ্চলা অচলা হইয়া থাকি তার গৃহকোণ, এরকম একটা ছিল, তাই তো? তো যাই হোক, মনে আছে অনেকটাই, আর আবার কিছু কিছু বলতে বলতে মনে পড়ে যায়। তো যাই হোক, এইটা পাঁচালির ভেতরেই কিন্তু রয়েছে। তো ওদের যে পুজোটা হলো মাঘী পূর্ণিমায়, সেদিন শুক্রবার ছিল, যদি বৃহস্পতিবার পড়তো আরও ভালো হতো। তো যাই হোক, সুন্দর করে পুজোর আয়োজন করা হয়েছে দেখলাম। একা হাতে শিলাদেবী এত কিছু করার প্রথমত বাসনা করেছেন, করে তারপর পাশাপাশি সবাইকে বলেছেন, আর প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগদান করেছেন। তার মধ্যে মানে যার কথা না বললেই নয়, সে হচ্ছে কৃষাণুর বউ, মানে আমাদের বাবলু পিসি। তো এই বাবলু পিসিদের নিয়ে কিছুদিন আগের থেকে বেশ কথাবার্তা হচ্ছিল, অনেক দর্শকরাও এসে কমেন্ট করেছেন। তো তাদের মানে এখন ওদের সাথে সম্পর্কটা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এইটা হয়তো আমাদের মনেরই ভুল ছিল। এমনি তো বাবলু পিসিকে কিন্তু আমি সবসময় দেখতাম, কারণ কৃষাণু মানে ওনাকে না দেখা গেলেও কৃষাণু ওদের বাড়িতে আছে, ওদের বাড়ি থেকে ফল নিয়ে এসছে, এটা নিয়ে এসছে, সেটা নিয়ে এসছে, তাতেই বোঝা যায় যে ওদের মধ্যে সম্পর্ক কিন্তু মানে ভালো জায়গাতেই রয়েছে। তো এইটা তো আরও প্রমাণ পেয়ে গেলাম। একা হাতে শিলাদেবী সব করছিলেন, তার সাথে সাথে উনি ছিলেন, আরও অনেকেই ছিলেন যারা হেল্প করছিলেন। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। আর এই যে বাড়ির তৈরি নাড়ু, তাও আবার নিজেদের গাছের নাড়ু, এগুলো অ্যাকচুয়ালি মানে নিজেদের গাছের নারকোল, এগুলো কি হয় গ্রামে বা একটু আউটস্কার্টসে যাদের বাড়ি থাকে তাদের পক্ষে এই জিনিসগুলো সত্যি এটা খুবই একটা মজার ব্যাপার যে বাড়িরই নারকোল, সেটা দিয়েই নাড়ু হচ্ছে। নাহলে কিনতে তো পাওয়া যায়, আমরা কিনেই করি। আমি তো সবসময় কিনেই করি। আমি আজ পর্যন্ত কোনোদিনও নাড়ু করিনি, হয়নি করা। আসলে শাশুড়ি মা যতদিন একসাথেই আমরা পুজো করেছি তখন তো সেখানেই হতো, তাই আমার করতে কোনোদিনও লাগেনি। আর তারপর থেকে বেশিরভাগ সময় আমি আর এই ছেলে নিয়ে পারি না, সেই জন্য কিনেই যা করার করে দিই। তো যাই হোক, যেটা নিয়ে ওটা নিয়ে থাক, এবার আসল কথায় আসি। তো ব্লগের মধ্যে দেখলাম সীমা, এই যে সীমা এসে ওখানে প্রথমত 50K সেলিব্রেশন হলো, সেটা তো একটা দেখলাম। আর তারপর যে রান্নাবান্না হচ্ছিল ওখানে একটুখানি হাত নাড়াচ্ছিল। আজকে একেবারে কৃষাণুর বউ হাটে হাড়ি ভেঙে দিয়েছে সীমার, একেবারে একদম সকাল 11টায় আসার কথা, সেখানে হেলে দুলে 3টের সময় এসে শুধুমাত্র একটুখানি খিচুড়িতে হাত লাগিয়ে একদম বিশাল মনে হচ্ছে, আবার বলছে সেটাকে আমাকে ক্যামেরা করে দাও, সবাই দেখাবো যে দেখো আমি কত কাজ করেছি। একদম দিয়েছে, একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে, সবার সামনে বলে দিয়েছে যে ও কিন্তু আগের থেকে আসেনি। তো যাই হোক, ওদের ওই যে খুনসুটি মজা, সেটা সীমার ভিডিওতেও দেখেছি, আবার সন্দীপের চ্যানেলেও দেখেছি। সন্দীপ আবার বললো এই যে কৃষ্ণনগরের রাঁধুনি এসছে নাকি, কৃষ্ণনগর থেকে রাঁধুনি এসছে। ওই পর্বটা চলার আগে একটা মারাত্মক পর্ব হয়েছে, সেটা হচ্ছে কৃষাণুও আজকে ছাড়েনি। তো প্রথমত যেই ফুলটা দিয়ে সীমা ওর কৃষাণুর বউকে একটু ছেড়খানি করছিল, সেই ফুলটার মধ্যে ফার্স্টে কেক মাখালো, তারপর সীমার কথা অনুযায়ী কেক নিয়ে বউয়ের গালে মাখিয়ে তারপর বউ কিছু বলেছে বলে ধরে ফুলটা নিয়ে সেটাকে ফেলে 3-4 বার পা দিয়ে ডোলে 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 পুরো ফুলটাকে পুরো ডোলে দিল একদম, যে হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, একদম বেশি হয়ে যাচ্ছে বলে ওটাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিল। তো যাই হোক, সেটা ওই দৃশ্যটাও খুব মজার ছিল। সীমা আবার বললো যা আমার ভালোবাসার কেতায় আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, কেতায় আগুন কি, পুরো তো কি বলবো, তো প্রেস্টিজে গ্যামাক্সিন ছড়িয়ে দিল, পুরো প্রেস্টিজে গ্যামাক্সিন ছড়িয়ে দিল। তো যাই হোক, ওই দৃশ্যটা ভীষণ ভালো ছিল। তো চলে আসি এবার, এই যে গানটা গাইলাম, তাই না? কেন গানটা গাইলাম এখন এবার বলে দিই। তো এই যে সীমা ওদের বাড়িতে গেছে, গিয়ে পুজোতে ঠিক পার্টিসিপেট করতে পারিনি, কারণ ও তো অনেক দেরি করে গেছে, কিন্তু এই যে পুজো উপলক্ষে গেছে, ওর নেমন্তন্ন ছিল, সেখানে খাওয়া দাওয়া সব কিছুর মাঝখানে ও রয়েছে। ব্যাস এইটা দেখে আমাদের দালাল দিদি একদম জ্বলে গেছে। সেই জন্যই এই যে গানটা গাইলাম, যে হাসতা হুয়া নোরানি চায় না, এই গানটা অ্যাকচুয়ালি এটা সীমার উদ্দেশ্যে, মানে সীমার এই যে হাসি খুশি আনন্দে থাকা, ঘুরতে যাওয়া, এগুলো ও কোনোভাবে নিতে পারে না।
এগুলো কোনোভাবেই নিতে পারে না। সেই জন্যই এই গানটা আমি গাইলাম, যে ওর মানে সীমাকে দেখে আর কি ওর মনের ভেতরে ভেতরে এই গানটা হয় যে তেরি জওয়ানি তবা তবা রে, বাট হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তো আশা করি বোঝাতে পারলাম গানটা কেন গাইলাম। তো যাই হোক, তো আমাদের এই দালাল দিদি তো বেজায় খাপ্পা হয়েছে যে কেন সীমা ওখানে গেছে। তো সেটা নিয়ে প্রত্যেক সময়ই আপত্তি করে। আজকে বললো যে এই তো সবাই ভালোই আছে, সীমাকে সেই আবার পতিতাগিরি করে বেড়াচ্ছে। তো এই যে বারবার করে ওকে বলা হচ্ছে যে এমন কিছু কথা আছে যে কথাগুলো বললে আইনের আয়তায় ফেলে দেওয়া যায়, সেগুলো শুনছে, সবে জানছে, কিন্তু তার সত্ত্বেও ও নিজেই সেইগুলোকে ভাঙছে। তাহলে বলুন, ওর এগেনস্টে কেস হবে না তো কার এগেনস্টে হবে? তো যাই হোক, এখানে এবার বলছে যে সীমার কথা বলছে যে সীমা টিনের ওপর মারাত্মক সব অ্যালিগেশন লাগিয়েছে। তো আমি যেটা জানি তার মধ্যে প্রধান যেটা বললো, ওই কি যেন বলে, এই যে রিসেন্ট যেটার কথা বললো সেটা হচ্ছে গিয়ে বাচ্চা চুরি। তো প্রথমত আমি সীমার মুখে একবারও শুনিনি যে ও বলেছে যে ওরা বাচ্চা চুরি করতে এসছে। ও বলেছে এরকমভাবে আমি ছিলাম, একজন ছবি তুলছিল, আমি তার আগেই ডিসাইড করছিলাম যে আমি বাথরুমে যাব, যদি আমি বেরোতাম সেই সময় যদি কেউ এসে আমাকে একটা ধাক্কা দিত, যদি আমার কাছ থেকে বাচ্চাটার হাত ছুটে দিত, বাচ্চাটাকে যদি কেউ নিয়ে চলে যেত, তাহলে কি হতো? ও বলেছে পসিবিলিটিস, তাই তো? তো পসিবিলিটিস বলার জন্য কি কখনো কোনো মানুষের শাস্তি হতে পারে? আজকে চিন্তা করে দেখুন, এই যে ঘোড়ামুখী কদিন আগে ওর কলতলায় পড়ে গিয়ে ওর মাথায় লেগেছিল, তাই তো? সেটাও আমাদের দেখিয়েছে। এবার যদি আমি বলি যে বাবা পড়ে গেছিল, মাথায় লেগেছিল, যদি এটার মধ্যে ব্লাড ক্লট জমা হয়ে যেত, যদি ওর ব্রেন হ্যামারেজ হয়ে যেত, এইখান থেকে ব্যথা লেগেছিল, যদি সমস্ত ওই জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে গিয়ে ওর সারা শরীরে রক্ত শূন্যতা হয়ে যেত, তাহলে কি হতো? এগুলো আমি কি বললাম? এগুলো তো আমি পসিবিলিটিস বললাম। আমি কি বলেছি যে ওর এটা হয়েছে বা ওর হবে? যদি কথাটা বলা আছে, তো সীমাও সেম পসিবিলিটিস বলেছে। সেই পসিবিলিটিস বলার জন্য কোনো আমাদের দেশের এমন কোনো আইন নেই যে সেই আইনের আওতায় কাউকে ফেলা যাবে। যদি তাই হতো না, তাহলে এই যে জ্যোতিষীরাও তো সবসময় পসিবিলিটিস বলে, আপনার এই সময় থেকে এই সময় যোগ আছে, মৃত্যু যোগ আছে। তাহলে কি সে আমাদের মৃত্যু কামনা করছে? তা তো নয়। তো যখন কোনো মানুষ কোনো কিছুর স্টেটমেন্ট দেয়, যদি কোথাও সীমা এটা স্টেটমেন্ট দিয়ে থাকে যে ওই গামলা আর ফোকলা দুজনে এসছিল বাচ্চা চুরি করতে, তাহলে সেখানে হয়তো ওকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কোন হিসাবে বলছেন। তো সেক্ষেত্রেও ও যেহেতু ওখানে ওর সাথে ঘটনাটা ঘটেছে, ও সেখানে বলে দিতে পারবে। দরকার পড়লে কাছাকাছি যে সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু খতিয়ে দেখা যাবে যে কে সত্যি বলছে, কে মিথ্যে কথা বলছে। বাট পসিবিলিটিস যে আমার সাথে কি হতে পারতো, তার জন্য আমাদের দেশে আমার কোনো আইপিসির কোনো ধারা জানা নেই যে সেই আমি তোমার সাথে কি হতে পারে সেটার জন্য আমাকে কোনোভাবে আইনের আওতায় আনা যায়। ঠিক আছে? তো যাই হোক, এই যে এখন বলছে যে ও এত ভালো কি করে আছে, এত হেসে কুদে আনন্দে কি করে ও থাকতে পারে। একটা কথা ভালো করে চিন্তা করে দেখুন, আজকে টিন যে ভিডিওটা দিয়েছে, ও বলেছে যে ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর একটা কেস করতে গেছে। তো এর মধ্যে আমরা ভালো করেই জানি, এর আগে যখন টিন বলেছিল, ও কিন্তু দুটো চ্যানেলের নাম উল্লেখ করেছিল। কোথায় উল্লেখ করেছিল? যে দুটো চ্যানেলের নাম ছিল ওই যে উকিলনামা, সন্দীপের কাছে যে উকিলনামা একটা গেছিলো, সেখানে ও দুটো চ্যানেলের নাম দিয়েছিল, তাই তো? তাহলে সেই দুটো চ্যানেলের এগেনস্টে ও তো কিছু করতে পারেনি। তাহলে দুটোর মধ্যে কোন চ্যানেল যার বিরুদ্ধে ও কেস করতে গেছে, ও আগের থেকেই কি করে বলতে পারে এটা? ও আগের থেকেই কি করে এই কথাটা বলতে পারে যে ও টিন কোনো উল্লেখই করলো না? এখন মানে যে দুজনের নাম ছিল তার বাইরেও অনেকেও কিন্তু ভিডিও করছে। আমি করছি, রিম্পা আছে, দীপ্তিদি আছে, মনীষা আছে, দেবশ্রীদি আছে, গীতাদি আছে, অনেকেই আছে যারা কিনা ওকে নিয়ে ভিডিও করে। তো তাদের মধ্যে কোন কারোর একজনের ভিডিও দেখে খারাপ লাগতে পারে, তার জন্য তার ওর কাছে তার এগেনস্টে ও মামলা করতে যেতে পারে। কারণ ও আগের বার গিয়েছিল সাইবার ক্রাইমে, দেখেছিল যে দুটো চ্যানেলের সম্পর্কে বলা হচ্ছে, তাদের নিয়ে কিছু করতে পারলো না। তো হতেই পারে এটা কোনো তৃতীয় একটা কোনো চ্যানেল, ও কিন্তু একবারও বলেনি
ও কিন্তু কোনো চ্যানেলের নাম উল্লেখ করেনি, তাহলে ও ওর দালাল কি করে বলে দিল যে এটা সীমার এগেনস্টেই করা হয়েছে? এই জিনিসটা শুনে আপনারা কিছু বুঝতে পারছেন? বলে দিই একটু মানে ইজি করে দিই, আপনারা বুঝতে পারবেন। এই যে বেশ কিছুদিন আগেই এই দালাল একটা কিন্তু ভিডিওর মধ্যে থ্রেড দিয়েছিল, টিনকে একটা থ্রেড দিয়েছিল যে এই যে মন্দিরার কেসটা নিয়ে, যে মন্দিরার ব্যাপারে আমি কিছুই বলতে চাইনি, কিন্তু আমাকে বলতে হয়েছে, হ্যাঁ আমাকে বলতে হয়েছে। আমার সম্পর্কে যখন বাজে কথা বলা হবে, আমার সম্পর্কে যখন মিথ্যা অ্যালিগেশন লাগানো হবে, আমি তো ভাই বসে বসে দেখবো না। সেই জন্য আমি সমস্ত কিছু বলে দিয়েছি, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আর সেই সময়ই বলেছিল যে যদি বাই এনি চান্স এই রকম জিনিস টিন আমার সাথেও করে, টিনও যদি আমার পিঠে ছুরি মারে বা ও যদি আমার থেকে এরকম দূরে সরে যায়, আমার কথা না শোনে, তাহলে ওরও আমি সমস্ত কিছু যা আছে সব দেখাতে আমি বাধ্য হবো। পুরো ভিডিওর মধ্যে বলেছিল। আশা করি আপনারা সবাই শুনেছেন, আপনাদের মনে আছে এই কথাটা। আর যারা ওর ভিডিও দেখেন না, আমার কাছে শুনুন। ও বলেছিল, থ্রেড দিয়েছিল রীতিমতো থ্রেড দিয়েছিল। তো সেখানে চিন্তা করে দেখুন, যখন ও দেখছে যে সন্দীপ আবার ওর এগেনস্টে কেস করতে পারে, বা এই যে অরিন্দম, এখন তো পরিষ্কার বোঝা গেল যে অরিন্দম ওর নামে কেস করেছে, অরিন্দম নিজেই বললো কেস করেছে। তো সেটা যখন ও দেখলো, সেটা যখন ও দেখে নিয়েছে, তখনই হয়তো ও টিনকে প্রেশারাইজ করেছে যে তোর জন্য বলতে গিয়ে আজকে আমাকে এইরকমভাবে কেসের সম্মুখীন হতে হচ্ছে, তাহলে তুইও কেস কর। কার নামে করবি? না এই যে সীমার নামে কেস কর বলে ওকে জোর করে এই জিনিসটা করানো হয়েছে। সে ভয় দেখানোর জন্য হোক বা যে কোনো কারণেই হোক। আজকে যখন টিন ভিডিও করছিল, আপনারা ভালো করে ওর চোখ মুখ দেখবেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে ও একেবারেই চায় না এই যে মানে যে কেসের কথা, যে ও বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তার বিরুদ্ধে কেস করছি। ওর চোখ মুখ, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছিল যে ও এইগুলো করছে, জোর করে করছে। প্রথমত কন্টেন্টের জন্য, আর যে কথাগুলোও বলছে সেগুলো নিজেই বিশ্বাস করে না। ওকে দিয়ে কেউ বলাচ্ছে। একটা মানুষ নিজের থেকে কথা বলা, তার কনফিডেন্সই আলাদা হবে। আর ওর ভিডিওটাতে ওর বডি ল্যাঙ্গুয়েজে কোনো না কনফিডেন্স ছিল না কিছু ছিল। ও নিজেই বুঝতে পারছিল না যে ও যা বলছে, ও কেন বলছে, কী জন্য বলছে, ও নিজেই বুঝতে পারছে না। তো ওকে দিয়ে যেভাবেই হোক ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে হোক বা এমনি শুধু ব্ল্যাকমেল করে হোক, ওকে এই জিনিসগুলো করানো হচ্ছে। ভালো করেই জানেন যে ওর এখনও ডিভোর্স হয়নি, যে কিনা ওকে মানে, আর ভালো করে জানেন এই কবিতা চোর বা এই ফোকলার সাথে কত ভালো সম্পর্ক এই ঘোড়ামুখী আছে। তো যে কিনা আমিনিয়া বসে পাশাপাশি খাচ্ছে, সেই ছবিটা ওকে দিয়েছে। তো ভাবুন, চিন্তা করে দেখুন, যে মন্দিরের কথা বলা হয়, যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে হ্যাঁ ওরা যা যা করেছে, সেই সংক্রান্ত ছবি বলা যায় না, হয়তো এই দালালকে ওদের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন দিয়েছে। সেই ছবি যদি এখন পাবলিক হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন টিন আর এই ফোকলার কীরকম ধরনের শাস্তি হতে পারে, তাদের এগেনস্টে কি কেস হতে পারে, তাদের তো জেল হয়ে যেতে পারে। সেই ছবিগুলোই পাবলিক করে দেবে বা কোনোভাবে সন্দীপের কাছে পৌঁছে দেবে, এই ধমকি দিয়ে টিনকে দিয়ে এরকম ধরনের ভিডিও করাচ্ছে বা জোর করে চাপ সৃষ্টি করে ওকে দিয়ে কেস করাচ্ছে সীমার এগেনস্টে। এটা পরিষ্কার। কারণ চিন্তা করে দেখুন, কোনো মানুষই শখ করে কিন্তু থানা, পুলিশ, আইন, আদালত করে না। সে একসময় শুনতাম একটা ওয়ার্ড, মামলাবাজ, যার কিনা প্রত্যেক কথায় কথায় সে শুধু মামলার হুমকি দেয়, মামলা ঠুকে বসে। বাট সেই দিন এখন আর নেই। মিথ্যে মামলা করলে যে করছে তার যে কি সাংঘাতিক শাস্তি হতে পারে কোনো ঠিক নেই, কোনো ইয়ত্তা নেই। তাহলে এবার চিন্তা করে দেখুন যে কথাগুলো আমি বললাম ঠিক কিনা। আর আমার ভিডিও অবশ্যই টিন দেখে। আমি টিনকে একটাই কথা বলবো, টিন মন্দিরার ক্ষেত্রেও আমি একটাই কথা বলেছিলাম, মন্দিরাও যখন এর সাথে বন্ধুত্ব ছিল, আমি একটাই কথা বলেছিলাম যে সাপ কি না দোস্তি আচ্ছি হ্যাঁ না দুশ্মনী। সাপের সাথে না বন্ধুত্ব করবে না শত্রুতা করবে, সাপের থেকে শুধু দূরে থাকবে। সাপের ধর্মই হচ্ছে এই, যেটা যা দেখছো, মন্দিরার অবস্থা দেখে নিয়েছো, এই অবস্থা তোমার হতে চলেছে। এটা এই ভবিষ্যৎবাণী ইউটিউবের প্রত্যেকে করে দিয়েছিল।
আজকে এমন একটা অবস্থা না পারছো গিলতে, না পারছো উগরাতে। আমি কিন্তু খুব ভালো করে ফিল করতে পারছি, আমি খুব ভালো করে ফিল করতে পারছি। তুমি প্রথমত ইউটিউবে তোমাকে মানে এখন কিছু করার নেই, যার হাত ধরেছো তার তো খাওয়ানোর তোমাকে মুরদ নেই, তাকে তোমায় বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে, তার জন্য তোমাকে বসে বসে ইনকাম করতে হচ্ছে। সেই ইনকামের টাকাও যখন তোমাকে তুমি দুহাত দিয়ে তোমাকে উকিলকে দিতে হচ্ছে, আমি জানি তোমার খুবই কষ্ট হচ্ছে। কারণ যেই টাইমটা তুমি ল্যাদ খেয়ে ঘুমিয়ে পড়ে থেকে কাটাতে, সেই টাইমটা তোমাকে উঠে উঠে জোর করে ভিডিও করতে হয়েছে। সেই টাকা, সেই কষ্ট তোমার কাছে তো খুবই কষ্ট, সেটা তোমার কাছে খুবই কষ্ট। কন্টেন্টের জন্য হলেও তোমাকে খুন্তি নাড়াতে হয়েছে, তোমাকে আরো অনেক কিছু করতে হয়েছে, সেটা তোমার কাছে খুব কষ্টের। তোমার ব্লগটা হচ্ছে কি বলতো, তোমার ব্লগটা ওই সেই চিপায় চাপায় কোনায় কানায় কোথায় তুমি মুখ লুকিয়ে ভিডিও করছো বসে, কোন এক দেয়াল ধরে সাইডে এদিকে ওদিকে এক জায়গা থেকে অন্য জায়গায় আসছো কন্টেন্টের জন্য, এই হচ্ছে তোমার ব্লগ। আর সন্দীপের ব্লগ দেখো, হ্যাঁ তোমার যে হয়তো একটুখানি ওর ভিউজ কম হয়, কিন্তু এটুকু সত্যি যে অ্যাটলিস্ট শান্তিতে ঘুমায়, হয়তো শান্তিতে ঘুমায়। তো যাই হোক, আরেকটা কথা এবার বলি ভিডিওর মধ্যে, সেই আমার আগে যে ভিডিওটা করেছিলাম তাতে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না, সন্দীপের পাড়াতেই যে আছে তার সাথে সন্দীপের বছরখানেক থেকে সম্পর্ক, তুমি কিছুই জানো না, যখন তুমি জানবে তখন তুমি পস্তাবে। তো যে আমাকে কমেন্টটা করেছে সে কি সন্দীপের বউ নাকি ও খুদ সেই মেয়েটি? যাই হোক, সেই মেয়েটি কি করে এত শিওর হয়ে এই কথাগুলো বলতে পারে? আজকে চিন্তা করে দেখুন, যেই কল রেকর্ডিংটা আমরা শুনেছিলাম, সন্দীপ রেড হ্যান্ড তার বউকে ধরেছে, সেই সময় ধরেছে, আর তখন ওকে জিজ্ঞাসা করছে, বল যে আমারও তো এরকম একজনের সাথে সম্পর্ক ছিল, তো তার সাথে তারপর কি আর কোনোদিনও আমাকে দেখেছিস? আমার বিয়ের পর থেকে কি কোনোদিনও দেখেছিস? ও কেন, অন্য কারোর সাথে আমাকে দেখেছিস তুই কিছু? তখন ওর বউ বলেছিল না। তাহলে যদি সত্যিই তাই হতো, তাহলে ওর বউ তখনই কেন বলে দিত না, হ্যাঁ আমি তো দেখেছি, তোমার তো বছরখানেক থেকে সম্পর্ক থাকছে, ওর বউ জানতে পারছে না, আর ইনি বলছেন যে যখন বছরখানেক থেকে নাকি সম্পর্ক, তাহলে ওর বউ ডিনাই করলো কেন? ওর তো মোক্ষম সময় ছিল এটাকে বলার যে হ্যাঁ, বাট ও এটা চেয়েছিল যে কোন এই ঘটনাগুলো ঘটিয়ে সন্দীপের নামে দোষ দেবে। সেই জন্যই আজকাল এত দেরি হয় কেন আসতে জানি না। তারপর হচ্ছে গিয়ে আজকে এর বিহিত করে ছাড়বো, তারপর সন্দীপের অন্য বউদের ভালো লাগে, কি না সন্দীপ বলেছিল যে অনেকে অনেক ভালো রকম ড্রেস পরে, তুমি একটু ভালো কোনো জামা পরতে পারো না, মানে বলেছিল যে তোমার ড্রেসিং সেন্সটা বাজে, এইটা বলেছিল বলে সেটাকে কন্টেন্ট করে সন্দীপকে ছোট করার চেষ্টা করেছিল। তাহলে আর এদিকে যখন কেউ শুনতে পাচ্ছে না, কল রেকর্ডিং হচ্ছে জানিই না, তার মধ্যে যখন সন্দীপ জিজ্ঞাসা করলো তাহলে বলো যে আমার কি কারোর সাথে সম্পর্ক আছে, তোমার কি এরকম মনে হয়? তখন পরিষ্কার বলে দিল যে না। তাহলে এখানেই তো এই কথাটা মানে কতটা সত্যি কতটা মিথ্যা সব আপনাদের সামনে পরিষ্কার করে দিলাম। তো শুনলাম ঘোরামুখী ভিডিওর মধ্যে বলছে যে কিছু না করে কিছু যদি পাওয়া যায় তাহলে কি আনন্দ হয়? কোনো কষ্ট না করে কোনো কিছু পেলে কি আনন্দ হয়? তোমরাই বলো তো। ওকে, তুই আগে বল যে কিছু না করেই যে কিউআর কোডের মাধ্যমে টাকাগুলো তুই কামিয়েছিলি, সেটাতে তোর আনন্দ হয়নি? সেটাতে হ্যাঁ, সেই আনন্দের ঠেলাতেই তো তুই গিয়ে ডাইনিং টেবিল, তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি যেন ফোন, এত দামি ফোন কিনে নিয়ে চলে আসলি। সেই আনন্দের চোটেই তো মিট আপ রেখে দিলি তুই। তাহলে তোর আনন্দ হয়নি? ওটার জন্য তোর কি কষ্ট করতে হয়েছিল? এই যে শুধু একটু লিখতে হয়েছিল, দিয়ে কিউআর কোডটা সেটা দিতে হয়েছিল। সেই টাকাগুলো মজমস্তি করছিস না মজমস্তি? বলছে আমার এত আনন্দ হয়েছে যে আমি আনন্দের ঠেলায় লাইভ করে দিয়েছি। বাবা উদ্ধার করে দিয়েছে, দর্শকদের উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, আনন্দের ঠেলায় তুই লাইভ করলে তো দর্শকরা উদ্ধার হবেই, কারণ কালে ভদ্রে তোর আসল রূপটা তো লাইভেই দেখা যায়। লাইভেই তোর আসল ওই মুখটা, রানু মণ্ডলের ছোট বোন না বড় বোনের মুখটা দেখা যায়, বুঝলি? বলছে বাচ্চাকে বেচে, তো ও যদি বাচ্চাকে বেচেছে, তুই বেচিসনি? তুইও তো বেচছিস। ওই বাচ্চাটা কি গিফট পেয়েছে না পেয়েছে সেগুলো বলে তো তুইও বাচ্চাটাকে বেচেছিস। এমনকি বাচ্চাটা ছবি ইউজ করেও তুই বেচেছিস। কি বলে না, ওর বাবা ওকে দেখিয়ে ভিক্ষাবৃত্তি করছে। তাহলে তুই যেটা কিউআর কোডের মাধ্যমে করেছিলি ওটা ভিক্ষাবৃত্তি নয়,
ওটাই ভিক্ষাবৃত্তি। কারণ এখানে গিফট কেউ চায় না। সন্দীপের কোনো ভিডিও তুই দেখতে পারবি না যে ও বলেছে আমাকে গিফট দাও। উল্টে ওর ভিডিওতে এরকম একটা দুটো অনেকগুলো ভিডিও আছে, সেখানে বলেছে প্লিজ আর কেউ তোমরা দিও না, অনেক হয়েছে, আর গিফট দিও না। বাট তুই সাহায্য চেয়েছিস, সাহায্যটা ভিক্ষা, ওটা ভিক্ষা। যেরকম ভিখারিরা বাটি পাতে, তুই কমিউনিটিতে তোর এই কিউআর কোডটা পেতেছিস। লজ্জা করে না? ও আবার মুখ খোলেছি, মানে সবচেয়ে দুনিয়ার যদি ফালতু কেউ থাকে সে হচ্ছিস তুই, বুঝলি না? তো যাই হোক, এবার বেরিয়ে আসলো আমাদের এই ঘোড়ামুখীর আসল রূপ কি, কেক নিয়ে। তো বলছে যে আমার জন্মদিনে যখন দক্ষিণেশ্বর চত্বরে একটা কেক কাটা হয়েছিল, সেটা এগলেস কেক ছিল, ভেজ কেক, নিরামিষ কেক। যদি তাই হয়, আমি তো পরিষ্কার দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আমার যে নতুন চ্যানেল TGM ইপসিতা এক্সক্লুসিভ, সেখানে তো নিজে দেখিয়ে দিয়েছে। ও মুখে বলছে ডিম আছে, ওকে জিজ্ঞাসা করছে ডিম আছে, ও বলছে হ্যাঁ ডিম আছে, তাই জন্য গপুকে দেওয়া যাবে না। মানে এ যখন আবারও এই কথাটা আবার যখন পুরো পরিষ্কার দেখিয়ে দিলাম, শুনিয়ে দিলাম সবাইকে, ও ভালো করে গিয়ে নিজে দেখে আসুক, সেখানে পরিষ্কার ও বলছে যে এটা ভেজ নয়, এটা নন ভেজ কেক, এর মধ্যে ডিম আছে, তাহলে গপুকে দেওয়া যাবে না। ও নিজের মুখে বলছে, তাই জন্য দিল না। ঠিক আছে, গপুকে কেকটা দেওয়া হলো না, কারণ ওর মধ্যে ডিম আছে, তাই তো? তাহলে এখন আবার যখন ওর মুখে ওই কেকটাকেই আবার ও বলছে যে এটা ভেজ কেক, তখন কি মনে হচ্ছে বলুন তো? এই যে পতিতা 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 কথাটা বলে না, এই পতিতাগুলো যখনই যার সাথে শোয় তখন কিন্তু এমনই একটা ভাব দেখায় যেন সে প্রথমবার শুয়েছে, সে একেবারে মানে একদম ক্লিন। যে শুচ্ছে সে কিন্তু জানে যে এ পতিতা, তার সত্ত্বেও শুচ্ছে, তাই তো? তেমনি ওর প্রত্যেক কটা দর্শক যারা আছে না, ভালোবাসার মানুষগুলো ঠিক সেম কাস্টমার, যারা পতিতার সাথে শোয়, যারা তাদেরকে মনে করে যে এই প্রথম আমার সাথে ও শুয়ে নিজের সতীত্ব নষ্ট করছে, তেমনি ওর প্রত্যেক কটা দর্শক যারা এই কথাগুলো শুনে গিলছে, যারা কিনা অলরেডি শুনে এসছে যে ও নিজের মুখে বলেছে যে ওটা আমিষ কেক, ডিম আছে, তাহলে গপুকে দেওয়া যাবে না। তুই ওই পতিতার চেয়েও তুই জঘন্য, বুঝলি? ওই পতিতা মানে ওই পতিতার চেয়ে জঘন্য ঠিক বলবো না, তুই ওই পতিতার সমান, যে কিনা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বিক্রি হয়, তার সত্ত্বেও আবার নতুন কাস্টমারকে বোঝায় এই প্রথম আমি বিক্রি হলাম, আমাকে এই প্রথম কেউ কিনলো, আমি প্রথম একটা গোলাপের কুড়ি, তুমি এসে আমাকে ফুল বানিয়ে দিয়ে যাও। বুঝলি? তোর দর্শকগুলো হচ্ছে সেই কাস্টমারগুলো, যারা তোর মতো ওই মানে তুলনামূলকভাবে কথা বললাম তো, ওই যে যেরকম পতিতারা যেরকম বোঝায়, তুইও ঠিক সেরকমই বোঝাস। ভাবিস না তোকে পতিতা বলেছি যে যেরকম বোঝায়, তোর মতো আমি না, তোর মতো তো আমি না। তুই উইদাউট এনি যে এভিডেন্স সীমাকে বলছিস পতিতা পতিতা পতিতাবৃত্তি করে। পতিতাবৃত্তি মানে কি তুই দেখেছিস? দেখতে পারিস একটা লোকের সাথে পাশাপাশি এলিভেটরে যাচ্ছে, একটা লোক যাচ্ছে, ও যাচ্ছে। পতিতাবৃত্তি মানে তুই ওই লোকটার হাত থেকে সীমার হাতে টাকা নিতে এরকম দিচ্ছে, দেখেছিস? তো পতিতাবৃত্তি মানে তার মধ্যে টাকার লেনদেন হবে। তুই কোনো টাকার লেনদেন করতে দেখেছিস? তোর কাছে প্রমাণ আছে কোনো? একটা মানুষ একটা মানুষের সাথে হেঁটে যেতে পারে, পাশাপাশি যেতে পারে, দূরে দূরে দেখতে পারে, চোখে চোখে কথা বলতে পারে, নানান কিছু করতে পারে, তাতে তুই প্রমাণ করে দিতে পারবি যে ওনার সাথে ও কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, নাকি তোর কাছে কেউ এখন খবরগুলো দিচ্ছে? তাহলে তুই দেখা। বাহ, এই তো কিছুদিন আগে যার সাথে তোর শত্রুতা ছিল, তুই তো তারই গলা বলছিস, তারই কথা বলছিস। তা সে তোর দর্শকরাই তো কিছুদিন আগে মানে কি যেন বলে, এই যেই সেম তোর মতোই যে কথা বলছে তাকে তো ছিছি তুতু করেছে। তাহলে এই যে তোর দোগলামি নয়, এটা তোর দোগলামি নয় যে তুই তারই কথা বলছিস? এই যে তুই বলেছিলি কিছুদিন আগে যে আমি আমার মতো করে ভিডিও করি, এরা অনেকে এখন এর সাথে ভুলে গিয়ে তার সাথে ভুলে গিয়ে কি বলেছে সব এক হয়ে গেছে। তুইও তো দেখছি এক হয়ে গেছিস। তোর কথা আর কিছুদিন আগে তোর সাথে যা ঝগড়া করছিল তার কথা তো দেখছি এক হয়ে যাচ্ছে। সেখান থেকেই তো তুই বলছিস এলিভেটরের থেকে পাশাপাশি গেছে, টোকেন দেওয়া নেওয়া করেছে, তুই দেখেছিস যে পয়সা দেওয়া নেওয়া হয়েছে, যে কথাগুলো বলছিস। আর রইল গিয়ে এবার কেকের কথা, যদি ওটা এগ দেওয়াও কেক হয়, চল আমি জানি না ওটা এগ ছিল না, সেটা তো ওরাই পরবর্তীকালে নিশ্চয়ই ক্লিয়ার করবে। আমি মানছি যদি ওটা এগ দেওয়াও কেক হয়, তাতে কি? আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো করা হয়, ফ্রিজে যে কটা ডিম থাকে সব কি আমরা রাস্তায় ফেলে দিয়ে তারপরে এসে ডিম করি, তারপরে এসে পুজো করি? নাকি আমাদের ফ্রিজের মধ্যে যে মাছগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে তারপর করি পুজো, লক্ষ্মী পুজো করি বা অন্য যে কোনো পুজো করি? এখানে পুজো যে করেছে, যার নামে সংকল্প, সেটা সন্দীপের মা। তিনি সকাল থেকে উপোসী ছিলেন, তিনি উপোস করে পুজো দিয়েছেন, দ্যাটস ইট। এবার সন্দীপ কি খেলো তাতে কোনো যায় আসে না,
সন্দীপ কি খেলো, সন্দীপের বাবা কি খেলো, সন্দীপের ছেলে কি খেলো, কোনো যায় আসে না। যার পুজো, যার সংকল্প, সে কি করলো সেটাই দেখা হবে। চাইলে উনি পুজোর পরেও খেতে পারেন। এমনিতেও আমরা ভালো করে জানি যে লক্ষ্মী ঠাকুরকে খুদ কিন্তু অনেকের নিয়ম আছে যারা মাছ দেয়। লক্ষ্মী ঠাকুরকে আমিষ ভোগ দেওয়া হয়, কারণ ওনাকে সধবা বলা হয়, উনি সধবা বলা হয় কি, উনি সধবা। তো আমি জানি এখানে আমার দর্শকদের মধ্যে নিশ্চয়ই কারোর না কারোর এরকম আছে যাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। তারা বলবেন তো একটু। মা কালীকেও কিন্তু, মা কালীরও বলি হয়, বাট সেটা ক্ষেত্র বিশেষে, সব জায়গায় হয় না। মন্দির চত্বর, যেই মন্দিরে মা ভবতারিণীকে না নিরামিষ মানে আমিষ না ভোগ দেওয়া হয়, না কোনো রকম বলির ব্যবস্থা আছে, সেই রকম একটা মন্দিরে তুই দাঁড়িয়ে, তাও কি এক হাতে গপু এক হাতে নিরামিষ তোর আমিষ ডিম দেওয়া কেকের তুই কাটছিস, সেটাতে আপত্তি করা হয়েছে। এগলেস ছিল না এগ সমেত ছিল, সেটা আমি চাইলে ফোন করে জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু আমার দরকার নেই, আমি ওদের মুখেই শুনতে চাই। কারণ যখন তুই বলেছিস তখন তোর সবাই বলবেই, আরও দর্শকরাও নিশ্চয়ই ওদেরকে প্রশ্ন করবে, তো সেখানে ওরাই ওদের উত্তরটা দেবে। বাট আমি এটুকুই জানি ভাই, যে আমি লক্ষ্মী পুজো করছি মানে আমার বাড়িতে যত আমিষ আছে সব আমি ধরে রাস্তায় ফেলে দেব না। তো সেক্ষেত্রে একদম ঠিক আছে, একেবারেই ঠিক আছে, করতেই পারে। ওর মা খায়নি, দ্যাটস ইট। যার সংকল্প সে খায়নি, বাদ বাকি সবাই খেতে পারে, ঠিক আছে। তারপর তোর তো কোনো কাজ নেই। একজনের কমেন্ট তোর খুব ভালো লেগেছে, সেখানে তুই বললি যে সে লিখেছে যে ঘরের বউকে, ঘরের লক্ষ্মীকে পরকিয়া করতে বাধ্য করেছে। পরকিয়া করতে কেউ কাউকে বাধ্য করতে পারে প্রথম শুনলাম। এটা মানুষের চয়েস, এটা বাই চান্স হয় না, এটা মানুষের চয়েস। যখন মানুষ অত্যাচারিত হয়, প্রচুর মেয়েরা আছে তারা শ্বশুরবাড়িতে সত্যিকারের লিটারালি যেটাকে বলে তাদের অ্যাবিউসিভ ম্যারেজ, বা তাদের বাড়িতে যেটাকে বলে ফিজিক্যালি টর্চার করা হয়, সেইটা করা হয়েছে। তাদের মধ্যে কোনো মানে অনেক মানুষ আছে, বেশিরভাগই 99% আছে, তারা চুপচাপ মুখ বুজে সেটা সহ্য করেছে। তার মানেই তারা অন্য কারোর সাথে কোনো পরপুরুষের হাত ধরেনি। যারা সত্যিকারের অত্যাচারিত অবহেলিত হয় না, তাদের ক্ষমতা হয় না, তারা এতটাই আতঙ্কে থাকে যে কোন মুহূর্তে আমার ওপর অত্যাচার শুরু হয়ে যাবে। তো সেখানে আবার এই কমেন্টটার মধ্যেই তিনি লিখেছেন যে সন্দীপ আর তার মা তারা প্রচণ্ডভাবে রোগে ভুগবে। তো সেখানে তুই বললি যে না, এটা শরীর থাকলে তো মানুষের ঠিকই হবে। এই যে তুই না প্রিয়াকে বলেছিলি যখন রিম্পার ভিডিওটা দিয়েছিল, রিম্পার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল, তুই তখন বলেছিলি না যে তুমি ভালো করে দেখোনি, ভালো করে পড়ে নাওনি, তো তোর এত পছন্দ হলো তুই ভালো করে পড়ে নিসনি, যে একটা অংশ তোকে বাদ দিতে হলো, তাহলে আর কিসের এত ভালো, কিসের ভালো? শুধু এই কথাটা লেখা আছে যে পরকিয়া করতে বাধ্য করেছে। আচ্ছা তুই বল, তুইও তো বলছিস তুই তোর বরকে ভালোবাসিস না, অন্য একজনকে ভালোবাসিস। তোর এখানে তোকে ঠিক কী কারণে বাধ্য করা হয়েছে? তোর এখানে খামতি কি যে আরেকজন তৃতীয় ব্যক্তি তোর আর তোর বরের মাঝখানে ঢুকে পড়েছে? দেখ, মিথ্যা কথা বলবি না। তুই কিন্তু মন্দিরাকে নিজে বলেছিস তোর বরের প্রতি কোনো ভালোবাসা নেই, তুই অন্য একজনকে ভালোবাসিস, তাই তো? তুই মন্দিরাকে বলেছিস যে তার সাথে তুই ফিজিক্যাল হোসনি, নাই হতে পারিস, বাট তোর আর তোর বরের মাঝখানে কি করে এক তৃতীয় ব্যক্তি আসলো? তোদের কিসের খামতি বলতো? বল, কোন খামতিটা আছে? বল, উত্তর দিতে পারবি কোনো? তোর বরের কোন জিনিসটার জন্য তোর খামতি? তোর বর ইনকাম করে না? তোর বর ইনকাম করে না, তোকে তো ছুট দিয়ে রেখেছে, আজাদি দিয়ে রেখেছে। তুই তো সেরকম মানুষকে মানে ভার্বালি মানুষকে ছোট করে দিনে রাতে বসে ইনকাম করছিস, তার জন্য তোর নিজের পরিবার মানে ওর পরিবার লোকের কাছে ছোট হচ্ছে, তাও তো চুপ করে রয়েছে। তাহলে কোন স্বাধীনতাটা তোকে দেয় না? কি দেয় না? যে তুই এখন তোদের মধ্যে আরেকজন তৃতীয় ব্যক্তি আসছে, তোর কথা তো তোর কথায় ওঠে, তোর কথায় বসে, তার মানে তোর সমস্ত কথা শুনি। তাহলে যে এত বাধ্য, তার সত্ত্বেও কি করে আরেকজন তোর মধ্যে ঢোকে? এটা হচ্ছে মানুষের স্বভাব, যে মানুষ চাইবে এগুলো করতে, তারা ঠিক করবেই। টর্চারের কথা বলছিস, 5 বছর ধরে যা টর্চার হয় না, তার চেহারা ওই রকম হয় না যে তাকে হার্বাল খেয়ে কমাতে হয়। হার্বাল খেয়ে কমাতে হচ্ছে, এমন চেহারা হয়েছে। এটা কোনো অত্যাচারী যে মেয়ে, অত্যাচারী কোনো গৃহবধূ, এই কথাটা বলিস না। নিজেকে হাসির পাত্র তৈরি করছিস। এমনিতেই তুই নিজে হাসির পাত্র আরও বেশি করে তৈরি করছিস, বুঝলি?
আর বারবার তুই যে রুমালির প্রসঙ্গ নিয়ে আসিস না, চিন্তা করে দেখ, তুই কিছু জানিস না তাই জন্য এই কথাটা বলছিস। 3 মাস বয়সে নিয়ে গেছিল তার মা নিয়ে গেছিল, মায়ের হাতে তুলে দিয়েছিল। সেই মা আজ নেই, কিন্তু তার এমনভাবে সে তৈরি করে দিয়েছে যে মেয়েটি আজকে এই জিনিসগুলো বলছে। তুই হয়তো জানিস না, এই টিনের সাথে এই ঘটনা, এই চ্যানেল নিয়ে ঘটনার আগে অবধি সেই মেয়েটি হেসে খেলে এখানে এসে ব্লগিং করতো, বাপের বাড়ির ব্লগ করতো আনন্দ করে, বাপের বাড়িতে খুব সুন্দর করে থাকতো, ওরাও ওখানে যেত। এই জবের থেকে চ্যানেল নিয়ে এই টিনের সাথে ঝামেলা হলো টিন সন্দীপের, সেই থেকেই আজকে এই মেয়েটি তার আসল রূপ দেখিয়েছে। এই যে তুই না জেনে, মানে অতীতের কথাগুলো না জেনে কথা বলতে বসে যাস না এই রুমালিকে নিয়ে, তাতে কি হয় বলতো? কিচ্ছু হয় না, তোর শুধু মুখ পড়ে। তুই তো জানিসই না এই রুমালি নিজে গিয়ে বিয়ের সময় নিজে গেছিল, গিয়ে নিজে বিয়ে দিয়ে নিয়ে এসছে। ভাইয়ের বিয়ের শপিং আনন্দ করে করেছে। যে বাড়িতে সে এতটাই যদি অবহেলিত হতো, তাকে সহ্য করতে পারতো না মেয়ে বলে, তাহলে সে কখনোই কি এই সবগুলো করতো? ভাইয়ের বিয়েতে এত আনন্দ করে পার্টিসিপেট করা, ওদের বাড়িতে বাপের বাড়িতে এসে ব্লগ করা, বাপের বাড়িতে থাকা। শেষ যখন কৃষাণু যখন হয়েছে ছোট, তখনও ওরা এসছিল, আর এসে রীতিমতো থাকবে বলে ঠিক করেছিল। এই তো টিন আর তার ফ্যামিলি গেছিল বলে শিলাদেবী তখন ওদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছে। সেই থেকে মেয়ের রাগ যে আজ ছেলের শ্বশুরবাড়ি আমার চেয়েও বেশি তোমাদের কাছে আপন, সেই থেকে রাগ। আর তারপরেই শুরু হলো আস্তে আস্তে সমস্ত কিছু, চ্যানেল ভাগাভাগি, চ্যানেল বন্ধ করে দেওয়া, এই সমস্ত কিছু, বুঝলি? সব কিছুই স্বার্থের খেলা। যেগুলো বুঝিস না সেগুলো দিয়ে বলে মুখ পুরাস না, ঠিক আছে? তো কিছুই জানে না বন্ধুরা, বকতে বসে যায়। তো যাই হোক, যে কথাটা সবশেষে বলবো, যে এই টিনকে ও বাধ্য করছে কোনোভাবে ব্ল্যাকমেল করে, সেটা ইমোশনালি হতে পারে বা কোনো কিছুই হতে পারে, কারণ ওর কাছে টিনের সম্পর্কে এমন এভিডেন্স আছে, যে এভিডেন্সগুলো এখন যদি ও শো করে দেয়, হয় নিজের চ্যানেলে শো করুক, বা ও এগুলো যদি সন্দীপের কাছে কোনোভাবে কোনো কারোর থ্রু দিয়ে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু টিন অ্যান্ড কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্যই দৌড়াতে হচ্ছে যে সীমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। নাহলে দেখুন, একবারও নাম করলো না, কিন্তু ও বলে দিল যে যেটা করা হচ্ছে, যে কেসটা করা হচ্ছে, সেটা ওর ভাষায় পতিতার ওপর করা হচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।